আমন্ত্রণ ডিজি বাংলার দিনের খবর, সঙ্গে আছি ইমদাদুল হক। শুরুতেই শিরোনাম। প্রান্তিক পর্যায়ে ই কমার্স সেবা দিতে একাই সক্ষম ডাক নেটওয়ার্ক। রুরাল টু ন্যাশনাল ই কমার্স ইকোসিস্টেমের দিকে নজর দিতে বললেন পলক। রাজস্ব হার কমায় ওটিটিকে দুষল রবি। অ্যামাজনের পক্ষে গেল ইউনিয়ন নির্বাচন। চলতি বছরেই আসতে পারে শাওমি ও অপর 5G চিপসেট। মেনলো পার্কে টিকা কেন্দ্র চালু করল ফেসবুক। এবং নিজে নিজেই মাইন্ডপং খেলছে নিউরালিঙ্কের বানর। যাচ্ছি বিস্তারিত খবরে। প্রান্তিক পর্যায়ে ই কমার্স সেবা দিতে একাই সক্ষম ডাক নেটওয়ার্ক, বললেন মন্ত্রী। ডিজিটাল কমার্সের লজিস্টিক সেবায় ডাক বিভাগ একাই যথেষ্ট বলে মনে করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। একই সঙ্গে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেই পুরো দেশ ডিজিটাল মহাসড়কে সংযুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রী। কারো পক্ষে ডাক বিভাগের মতন নেটওয়ার্ক গড়ে তোলাটা, যে নেটওয়ার্কের মাধ্যমে লজিস্টিক সাপোর্টটা দেয়া যাবে, এটা কঠিনতম বিষয় হয়ে যাবে। এটা সরকারি বেসরকারি অন্য কারো পক্ষেই ডাক বিভাগের নেটওয়ার্কের সমতুল্য নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব হবে না। ডিজিটাল হাইওয়ে তৈরি করাটা, এই জায়গাটার ক্ষেত্রে আমাদের আসলে কোনো রকমের দুর্বলতা থাকবে না। আমাদেরকে শুধু 21 সালটা সময় দেন, আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ইনশাআল্লাহ সম্পূর্ণভাবে পুরো বাংলাদেশের ডিজিটাইজেশনের জন্য যে ডিজিটাল হাইওয়ে দরকার, সেটিকে আমরা প্রস্তুত করে জনগণের সেবায় দিতে সক্ষম হব। রবিবার ইক্যাবের রুরাল ই কমার্স ইন আ পোস্ট কোভিড ওয়ার্ল্ড লিভারেজিং লোকাল সোর্সিং ফর এ গ্লোবাল মার্কেট সেমিনারে দেয়া প্রধান অতিথির বক্তব্যে এমনটাই জানান তিনি। আর এই সম্ভাবনাকে কাজে লাগাতে ডাক বিভাগকে সম্পূর্ণরূপে ডিজিটাল করা হচ্ছে বলেও জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। আমরা ডিজিটাল কমার্স করব, ডিজিটাল বাংলাদেশে বসবাস করব এবং ডিজিটাইজেশনের সকল ক্ষেত্রেই ভূমিকা পালন করব। সেইখানে ডাক বিভাগ কেবলমাত্র ডিজিটাল কমার্সের সেবা না, ডাক বিভাগ কিন্তু প্রতিটি সাধারণ মানুষের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত। এটা জাতীয় সঞ্চয়পত্রই হোক অথবা যাই কিছু হোক। সুতরাং আমরা মনে করেছি যে এই যে অবস্থাটা বিরাজ করছে, ডাক বিভাগকে যদি আমরা সম্পূর্ণ ডিজিটাল করতে না পারি, তাহলে আমার পক্ষে জনগণকে সেবা দেওয়াটা সম্ভব হবে না। বাংলাদেশে 11,000-এর উপরে পোস্ট অফিস রয়েছে উল্লেখ করে ই কমার্স ব্যবসায় বৃদ্ধির লক্ষ্যে দেশের সকল পোস্ট অফিসকে এক সুতোয় আনা হবে বলে জানান ডাক অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সিরাজউদ্দিন। পোস্ট অফিসের উদ্যোক্তা বা ইউনিয়ন পর্যায়ের যে উদ্যোক্তা আছে, তারা তাদেরকে এই সুবিধা দেবে। তারা এই ই কমার্সের মাধ্যমে কৃষক থেকে ব্যবহারকারী পর্যন্ত, ইউজার পর্যন্ত দ্রব্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে এবং ডাক বিভাগের এই সেবা নেবে। আমার 11,863 জন পোস্টম্যানের মাধ্যমে সারা বাংলাদেশকে আমি এক সুতোয় বেঁধে রাখতে পারবো। ই কমার্সে কানেক্টিভিটির গুরুত্ব তুলে ধরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোহাম্মদ আফজাল হোসেন বলেন, মানুষের কাছে কানেক্টিভিটি পৌঁছে দিতে পারলে অনলাইনে কেনাবেচা বাড়বে। ই কমার্সের জন্য অ্যাকচুয়ালি প্রচারণা প্রয়োজন অতটা নেই। যদি আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে পারি, মানুষকে ইন্টারনেট ফ্যাসিলিটি দিতে পারি, কানেক্টেড করতে পারি, শিক্ষিত করতে পারি এবং সচেতনতা তৈরি করতে পারি, তাহলে কিন্তু এমনিতেই ই কমার্স পর্যায়ক্রমে বৃদ্ধি পেতে থাকবে। বক্তব্যে ই কমার্স সেবাকে গ্রাম অঞ্চলে পৌঁছতে নীতিমালার চেয়ে অবকাঠামো উন্নয়নে গুরুত্ব আরোপ করেন ভূমি সচিব মোস্তাফিজুর রহমান। আগে জিনিসগুলো বের করে ফেলতে হয়, মানে তৈরি করে ফেলতে হয়, তারপর ওইটার উপর কেন্দ্র করে পলিসি আসে। আপনাদের এই যে রাইড শেয়ারিং থেকে শুরু করে যখন প্রথম উবার আসলো তখন অনেক আপত্তি আসছিল, কিন্তু যখন দেখা গেল যে ঠেকানো যাচ্ছে না, তখন একটা পলিসি এসছে। কাজে পলিসিটা আসবে, পলিসিটা আসার জন্য আমাদের কিছু কাজ আসলে আগে করে ফেলতে হবে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এটুআইয়ের হেড অব ই কমার্স রেজওয়ানুল হক জামি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিটিআরসি চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের চেয়ারম্যান হেদায়েতুল্লাহ মামুন, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ মফিজুল ইসলাম এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ম্যানেজিং ডিরেক্টর শাইখ তানভীর আহমেদ রনি। ই ক্যাব পরিচালক আসিফ আহনাফের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন WTSL এর অতিরিক্ত সচিব হাফিজুর রহমান এবং ই ক্যাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল।
রুরাল টু ন্যাশনাল ই কমার্স ইকোসিস্টেমের দিকে নজর দিতে বললেন পলক। দেশের প্রান্তিক পর্যায় থেকে বিশ্বজুড়ে ই কমার্সকে সংযুক্ত করার আগে প্রান্তিক পর্যায় থেকে জাতীয় পর্যায়ে ই কমার্স ইকোসিস্টেমের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইক্যাব আয়োজিত রুরাল টু গ্লোবাল ই কমার্স পলিসি কনফারেন্স 2021 শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে এ আহ্বান জানান প্রতিমন্ত্রী। জুনায়েদ আহমেদ পলক জানান, প্রান্তিক পর্যায় থেকে জাতীয় পর্যায়ে ই কমার্স পণ্যের জন্য ইকোসিস্টেম তৈরি করা গেলে প্রান্তিক পর্যায় থেকে বিশ্বজুড়ে ই কমার্সের পরিধি বৃদ্ধি পাবে। রুরাল টু গ্লোবাল উদ্দেশ্যটা সফলভাবে বাস্তবায়ন করার জন্য প্রথমেই আমাদের নজর দিতে হবে রুরাল টু ন্যাশনাল ই কমার্স ইকোসিস্টেমের উপরে। রুরাল টু ন্যাশনাল ই কমার্স পণ্যের বিপণন এবং সরবরাহের জন্য যে ইকোসিস্টেমটা তৈরি করা দরকার, সেটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের রুরাল টু গ্লোবাল বিজনেস অপরচুনিটিটা এক্সপ্লোর করা অনেক সহজ হবে। দেশে ই কমার্সের বিশাল সুযোগ রয়েছে, যা করোনাকালীন সময়ে ত্বরান্বিত হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, লজিস্টিক, পেমেন্ট এবং স্ট্যান্ডার্ডাইজেশন এই তিনটি বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। ই কমার্সের যে অপরচুনিটিটা আছে সেটাকে এক্সপ্লোর করার জন্য এই কোভিড আমাদের এই পুরো প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করেছে, কিন্তু এটাকে টেকসই করতে গেলে আমাদের যেই প্রবলেমগুলো আজকের এই পলিসি ডায়ালগে আইডেন্টিফাই করা হয়েছে, সেখানে আমি মনে করি যে লজিস্টিক্স, পেমেন্ট এবং স্ট্যান্ডার্ডাইজেশন এই তিনটা বিষয় এখন প্রাথমিকভাবে একটু নজর দেওয়া দরকার। বৈশ্বিক পর্যায়ে ই কমার্সকে নিয়ে যেতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট বা বিএসটিআই এবং বিমানের সহযোগিতা প্রয়োজন বলেও জানান জুনায়েদ আহমেদ পলক। বিএসটিআই এর যে হালনাগাদ এবং ভবিষ্যৎ যে রপ্তানিকে উৎসাহিত করার জন্য আমাদের রুরাল ই কমার্সকে গ্লোবালি নিয়ে যাওয়ার জন্য এটা খুবই প্রয়োজন। এই যে লজিস্টিক্স এর কথা আমরা বলছি, আমাদের ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল, সেখানে আসলে ফ্লাইটের একটা সম্পৃক্ততা প্রয়োজন আছে। ফলে বিমানের সাথে যদি আমাদের ইক্যাবের একটা ভালো যোগসূত্র করে দিতে পারি এবং ডিরেক্ট ফ্লাইট বিমানের যেখানে যেখানে আছে সেখানে যদি একটু বিশেষ মূল্য ছাড় আমরা নিতে পারি, তাহলে এই পণ্যগুলো কিন্তু আমরা খুব সহজেই আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারব। অংশীজনদের অংশগ্রহণে রবিবার এই ডিজিটাল পলিসি ডায়ালগের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় ই গভর্নমেন্টই গুড গভর্নেন্স উল্লেখ করে মানুষের চাহিদা পূরণে ই কমার্স একটি যুগপৎ ঠিকানা বলে মন্তব্য করেন তিনি। আমাদের সবসময় গুড গভর্নেন্সের কথা বলি, তো এখন ই গভর্নেন্স, গুড গভর্নেন্স, তো আমি বললাম যে ওয়ান্স উই ক্যান, আমার মাথায় আসলো যে ওয়ান্স উই ক্যান এস্টাবলিশ দ্য হোলিস্টিক e-governance, then the good governance will not be any challenge. Automatic good governance হয়ে যাবে। ইক্যাব সভাপতি শমী কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডব্লিউটিও সেলের মহাপরিচালক হাফিজুর রহমান। ই কমার্স ইতোমধ্যেই দেশে রেনেসা এনে দিয়েছে মন্তব্য করে ক্রেতা ও বিক্রেতার মধ্যে ভারসাম্য রক্ষায় এসকো পেমেন্ট সিস্টেমের উপর গুরুত্ব আরোপ করেন এটুআই নীতি উপদেষ্টা আনির চৌধুরী। পেমেন্টস এর ক্ষেত্রে বোধহয় এসকোর বিষয়টা আমরা চিন্তা করে দেখতে পারি, বিকজ ইট বিল্ডস ট্রাস্ট। যখন আমরা পেমেন্টটা করি ক্যাশ অন ডেলিভারি, তখন যেটা হয় যে পাওয়ার শিফটস টু দ্য বায়ার, আর যখন আমরা করি যে আগে পেমেন্ট করে ফেলি, তখন দ্য পাওয়ার শিফটস টু দ্য সেলার। এখন এসকো হলে ইটস অ্যাকচুয়ালি এ ব্যালেন্স অফ পাওয়ার বিটুইন দ্য বায়ার এন্ড দ্য সেলার। কোভিড-19 এর লকডাউন ই কমার্সের জন্য শাপে বর উল্লেখ করে এই খাতের খারাপ প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং গ্রিভেন্স পলিসি বাস্তবায়নের পরামর্শ দেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির। যে কোনো ধরনের অনলাইন ব্যবসায় সবচেয়ে বড় যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ট্রাস্ট বিল্ডিং। সেই ট্রাস্ট বিল্ডিংটা আমাদেরকে করতেই হবে, এবং এখানে অবশ্যই দেয়ার উইল বি সাম ব্যাড অ্যাপলস। একটা ব্যাড অ্যাপল হয়তো পুরো বাস্কেটের অন্যান্য অ্যাপলগুলোকে নষ্ট করে দেয়, কিন্তু ওই ব্যাড অ্যাপলগুলোকে চেনার সাথে সাথেই আমাদেরকে আসলে তুলে ফেলতে হবে, আলাদা করে ফেলতে হবে। ইক্যাবের রুরাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ইব্রাহিম খলিলের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় আলোচনা সভা। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের মহাপরিচালক আবু ফারাহ নাসের, বিএফটিআই এর প্রধান নির্বাহী ওবায়দুল আজম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব, বিল্ড এর সিইও ফেরদৌসারা বেগম, মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, এফএনএফ এর কান্ট্রি ম্যানেজার ডক্টর নাজমুল হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর বিএম মাইনুল হাসান এবং চাললাল সিইও জিয়া আশরাফ। রাজস্ব হার কমায় ওটিটিকে দুষল রবি। 2020 সালের প্রথম প্রান্তিকের তুলনায় ভয়েস সেবা থেকে রবির রাজস্ব হার কমেছে 4.2%। মোবাইল অপারেটরটি জানিয়েছে, ভয়েস কল করার ক্ষেত্রে ওটিটি প্ল্যাটফর্মগুলোর আগ্রাসী ভূমিকারই প্রতিফলন এটি। রবিবার চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন নিয়ে আয়োজিত ডিজিটাল সংবাদ সম্মেলনে এই দাবি করেছে অপারেটরটি।
রবি জানিয়েছে, মোট আয়ের উপর 2% ন্যূনতম করের নেতিবাচক প্রভাব সত্ত্বেও 34.3 কোটি টাকার কর পরবর্তী মুনাফা নিয়ে চলতি বছরের প্রথম প্রান্তিক শেষ করেছে অপারেটরটি। প্রথম প্রান্তিকে রবির সক্রিয় গ্রাহক 5 কোটি 19 লাখের মধ্যে 70.6% ইন্টারনেট গ্রাহক। চলতি বছরের প্রথম প্রান্তিকে রবির আয়ের পরিমাণ 1981 কোটি টাকা, যা 2020 সালের শেষ প্রান্তিকের তুলনায় 3.2% বেশি এবং গত বছরের একই প্রান্তিকের তুলনায় 1.7% বেশি। ডেটা সেবায় রাজস্ব গত প্রান্তিকের তুলনায় 8.5% এবং গত বছরের একই প্রান্তিকের তুলনায় 16.3% বেড়েছে বলে জানিয়েছেন রবির সিএফও রিয়াজ রাশিদ। প্রান্তিক মূল্যায়নে রবির ব্যবস্থাপনা পরিচালক মাহতাবউদ্দিন আহমেদ জানান, এখনও টেলিকম খাতে রেগুলেটরি চ্যালেঞ্জ রয়েছে। এই খাতে স্থিতিশীলতা প্রয়োজন। Still, regulatory challenges remain. These regulatory challenges are bringing inconsistencies in the performance of the company. It also brings a lot of challenges. And that's why this industry needs stability more than anyone else. But Ruby has some specific challenges, and minimum turnover tax is one of those. You may have heard about it. It's the most unfortunate part. Any company comes, as for Bangladesh regulations, any company comes for listing, they get some specific tax incentive. And despite all the promises and expectations, Ruby is the only one which was deprived of that minimum benefit. বাজার ব্যবস্থায় বিভিন্ন প্রতিবন্ধকতার কথা উল্লেখ করে মাহতাব জানান, দীর্ঘদিন ধরে DWDM সরঞ্জামগুলোর ব্যাপারে অনুমোদন না পাওয়ার কারণে এখনও হাজার হাজার কিলোমিটার ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যবহার করা যাচ্ছে না, যা সেবার মান আরও উন্নত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। In terms of industry infrastructure, yes, we have a lot of issues in terms of fiber and towers. You may know that this is an integral part. After spectrum, tower and spectrum plays a very important role. And this stated license or ununified license is adding a lot of cost and also causing a lot of delay in rollout. Even if I want to, add 500 sites tomorrow, and despite other MNOs have sites, we don't get those sites so easily. So all the reasons why the tower regime introduced, unfortunately, we don't get all the benefits that we are supposed to get. এসএমপি বিধিমালার কার্যকর প্রয়োগের অভাবে টেলিযোগাযোগ বাজারে একটি অসম প্রতিযোগিতা বিরাজ করছে বলেও অভিযোগ করেছেন রবি প্রধান নির্বাহী। সংবাদ সম্মেলন পরিচালনা করেন রবির চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার শাহেদ আলম। সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে মালয়েশিয়ায় টেলিনরের মালিকানাধীন ডিজিকম বারহাদের সঙ্গে সেলকম আজিয়াটা বারহাদের একীভূত হওয়ায় বাংলাদেশে গ্রামীণফোন ও রবির ব্যবসায় কোনো প্রভাব পড়বে না বলে জানানো হয়। এবার বিশ্ব প্রযুক্তির খবর। অ্যামাজনের পক্ষে গেল ইউনিয়ন নির্বাচন। কর্মীরা ইউনিয়ন গঠন করতে পারে সেই অধিকারের প্রতি অ্যামাজন শ্রদ্ধাশীল জানালেও বিভিন্ন প্রচারণা ও কর্মী সভায় বরাবরই ইউনিয়ন গঠনের বিপক্ষে বিশ্বের শীর্ষ ই কমার্স জায়ান্টটি। ইউনিয়ন গঠন হবে কি হবে না সেটি নিয়ে আয়োজিত নির্বাচনকে ঘিরে বেশ বেকায়দায় ছিল অ্যামাজন। তবে প্রাথমিক ফলাফল অ্যামাজনের পক্ষেই বা ইউনিয়ন তৈরির বিপক্ষে গেছে। আলাবামার বেসেমারেতে অনুষ্ঠিত ভোটে অধিকাংশ কর্মী ইউনিয়ন গঠনের বিপক্ষে ভোট দিয়েছেন। মোট 5,800 কর্মীর ওয়্যারহাউসে আয়োজিত ভোটে 3,215 ভোট ইউনিয়ন গঠনের বিপক্ষে রায় দিয়েছে। তবে রিটেল হোলসেল অ্যান্ড ডিপার্টমেন্ট স্টোর ওয়্যারহাউস ইউনিয়ন RDWDSU অভিযোগ করেছে যে অ্যামাজন প্রাতিষ্ঠানিকভাবে কর্মীদের ইউনিয়ন করার উদ্যোগকে বাতিলের চেষ্টা করেছে। প্রায় 500 ভোট নিয়ে ইউনিয়নটি আপত্তি তুলেছে। যদিও এই 500 ভোট বাতিল করা হলেও নির্বাচনী ফলাফল অ্যামাজনের পক্ষেই থাকবে, ফলে আপাতভাবে ইউনিয়ন তৈরি হচ্ছে না। অ্যামাজন বরাবরই শ্রমিক ইউনিয়নের পক্ষে নয়। লাখ লাখ ডলার খরচ করে অভিজ্ঞ তদন্ত কর্মকর্তা ভাড়া করে কর্মীদের উপর নজর রাখার অভিযোগ রয়েছে কোম্পানিটির। এমনকি ইউনিয়নে যুক্ত হলে বিভিন্ন সুযোগ সুবিধা বাতিল সহ চাকরি থেকে অব্যাহতির হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে ই কমার্স জায়ান্টটির বিরুদ্ধে। চলতি বছরেই আসতে পারে শাওমি ও অপোর 5G চিপসেট। স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি এবং অপো নিজেদের নিজস্ব কাস্টম 5G চিপসেট নিয়ে কাজ করছে। চলতি বছরের মধ্যেই সেটি তৈরি হতে পারে বলে জানা গেছে। তাইওয়ান থেকে পাওয়া সর্বশেষ এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে GSM এরিনা। সাংহাই ভিত্তিক চিপসেট কোম্পানি ইউনিসক পরবর্তী প্রজন্মের সংযোগে সহায়তার জন্য SoC নিয়ে কাজ করছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র কর্তৃক কালো তালিকাভুক্ত হওয়ার কারণে হুয়াওয়ের কিরিন চিপ সরবরাহে বিঘ্ন ঘটায় শাওমি এবং অপো তাদের চিপ সরবরাহ নিয়ে বিকল্প ভাবনা শুরু করে। যদিও এরপর সার্চ C1-এ ব্যবহৃত MI মিক্স ফুল ক্যামেরা আনার আগে চিপ ডিভিশন থেকে আর কোনো চিপ তৈরি করতে দেখা যায়নি। মেনলো পার্কে টিকা কেন্দ্র খুলছে ফেসবুক।
চলতি বছরের শুরুতে কোভিড-19 টিকা কেন্দ্রের খোঁজ দিতে নতুন টুলস নিয়ে আসার খবর জানিয়েছিল সামাজিক মাধ্যম ফেসবুক। ওই টুলের মাধ্যমে কোথায় টিকা নেওয়া যাবে তা জানতে পারতেন আগ্রহীরা। এছাড়াও নিজেদের ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে কোভিড-19 তথ্য পাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল প্রতিষ্ঠানটি। আর এবার নিজেদের প্রধান কার্যালয়কেই কোভিড-19 টিকা কেন্দ্রে পরিণত করল ফেসবুক। রেভেন্সউড ফ্যামিলি হেলথ সেন্টারের সঙ্গে মিলে সাজানো হয় এই টিকা কেন্দ্রটি। বেলে হ্যাভেন, ইস্ট পোলো আলতো এবং নর্থ ফেয়ার ওকস এলাকার 50 অধিবাসীদের জন্য শনিবার থেকে খোলা হয়েছে এই টিকা কেন্দ্রটি। কেন্দ্রে আসার জন্য আধা ঘন্টা অন্তর পরিবহন ব্যবস্থাও করেছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের পাবলিক পলিসি ম্যানেজার অ্যাসেল কুইন্টানা এক সাক্ষাৎকারে বলেছেন, কমিউনিটি সদস্যদের টিকা নেয়ার জন্য আমাদের দরজা খুলতে পেরে আমরা সত্যি উচ্ছ্বসিত। আর যুক্তরাষ্ট্র সরকারের টিকাদান প্রচেষ্টাকে আরও জোরদার করার কর্মসূচিতে যোগ দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানিয়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেরিল স্যান্ডবার্ড। তিনি লিখেছেন, আমরা অঙ্গরাজ্যের 4টি প্রবল তোপের মুখে পড়া অঞ্চল মোবাইল ভ্যাকসিনেশন ক্লিনিক সমর্থনে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য এবং স্থানীয় অলাভজনক সংস্থার সঙ্গেও যোগ দিচ্ছি। নিজে নিজেই মাইন্ডপং খেলছে নিউরালিঙ্কের বানর। নিজে নিজেই মাইন্ডপং গেম খেলতে শুরু করেছে মাকাও প্রজাতির পুরুষ বানর পেজার। নিজস্ব চিন্তার মাধ্যমে বানরের এই গেম খেলার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে মস্তিষ্ক চিপ স্টার্টআপ নিউরালিঙ্ক। বানরটির মস্তিষ্কের ভেতরে আগেই চিপ বসিয়েছিল প্রতিষ্ঠানটি। বানরটিকে জয়স্টিক চালানো শেখানো হলেও নিউরালিঙ্ক প্রকাশিত 3 মিটার দৈর্ঘ্যের ওই ভিডিওটিতে অবশ্য মাইন্ডপং গেম খেলার সময় জয়স্টিকে কোনো সংযোগ ছিল না। রয়টার্স জানিয়েছে, বানরটির মস্তিষ্কের 2 পাশে চিপ রয়েছে। এর মাধ্যমেই বানরটি নিজে থেকে খেলতে পারছে। খেলার সময় হাত কিভাবে ওঠাবে কিংবা নামাবে শুধু তা ভেবেই গেমের প্যাডেল নিয়ন্ত্রণ করতে পেরেছে বানরটি। ভিডিওটির ধারা বিবরণী অনুযায়ী নিউরালিঙ্ক বানরের মোটরটি কর্টেক্সের আশেপাশে 2000-এরও বেশি ইলেকট্রোডস ব্যবহার করে মস্তিষ্কের বৈদ্যুতিক তরঙ্গ রেকর্ড করে এবং ডিকোড করে। 2016 সালে যাত্রা শুরু করা সান ফ্রান্সিসকো ভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিঙ্কের সহ-প্রতিষ্ঠাতা মার্কিন শতকোটিপতি ইলন মাস্ক বৃহস্পতিবার এ বিষয়ে একটি টুইট করেছেন তিনি। তাতে তিনি জানিয়েছেন, প্রথমে পক্ষাঘাতগ্রস্ত কোনো ব্যক্তিকে চিন্তার সাহায্যে স্মার্টফোন চালানোর ব্যবস্থা করে দেবে নিউরালিঙ্কের এই সেবা, যা হবে আঙুল চালানোর চেয়েও দ্রুততর। আর পরবর্তী সংস্করণটিতে থাকবে মস্তিষ্কের নিউরালিঙ্ক তরঙ্গকে শরীরের মোটর বা সেন্সর নিউরন ক্লাস্টারে থাকা নিউরালিঙ্কসে পাঠানোর সুবিধা। এতে করে নিম্নাঙ্গের পক্ষাঘাতগ্রস্তদের মতো ব্যক্তি আবারও হাঁটতে পারবেন। ডিভাইসটিকে খুলির সঙ্গে নিবিড়ভাবে জুড়ে দেওয়া হবে এবং তারহীনভাবে চার্জ হবে। ফলে ডিভাইস সংযুক্তির পরও দেখতে এবং অনুভবে একদম স্বাভাবিক মনে হবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ডিজিটাল জীবনধারায় নিরাপদে ভালো কাটুক সবার জীবন। প্রযুক্তির সঙ্গে আপডেটেড থাকতে যুক্ত থাকুন ডিজি বাংলায়।